আমি এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। এখন আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে হরিপাল। চলুন হরিপাল নিয়ে গিয়ে আপনাদের দেখাই। 9:05 তারকেশ্বর লোকালে আমি আজকের আপনাদের হরিপালে নিয়ে যাব। চলুন হরিপাল ঘুরে আসি, হরিপাল আপনাদের দর্শন করাবো। 9:05 ট্রেন 9:08 ছেড়ে দিল হাওড়া থেকে। চলুন আপনাদের হরিপাল নিয়ে যাই। ট্রেনে করে যাচ্ছি এখন তারকেশ্বর লোকালে। আজ আপনাদের হরিপাল দর্শন করাবো। চলুন হরিপাল, তারকেশ্বর লাইনে হরিপাল। হাওড়া ছেড়ে বেড়ে চলেছে। হরিপালের উদ্দেশ্যে ট্রেনে এলাম, সে ট্রেন চলে যাচ্ছে। এবারে আপনারা আসবেন তারকেশ্বর, আরামবাগ এবং গোঘাট ট্রেনে হরিপালে নেমে পেছনের দিকে হেঁটে চলুন আজকের আপনাদের শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে নিয়ে যাই। হরিপালে হচ্ছে চকচণ্ডীনগরে আছে। চলুন দেখি আপনাদের কতটুকু দেখা। হরিপাল স্টেশন থেকে পেছনের দিকে আমি যাচ্ছি। ওখান থেকে অটো ধরে কি চকচণ্ডীনগর রামকৃষ্ণ সারদা আশ্রম আছে সেখানে যাব। সেখানে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। তাহলে আপনারা আসবেন এখানে হাওড়া থেকে তারকেশ্বর, তারপর গোঘাট আর হচ্ছে আরামবাগ ট্রেনে উঠে হরিপালে নামবেন। হরিপাল থেকে এখান থেকে যেতে হবে। এই হলো হরিপাল স্টেশন। পেছন দিক দিয়ে অটো ধরতে হবে। হরিপাল স্টেশন দেখাচ্ছি, দেখে নিন। এইখান দিয়ে আপনারা হ্যাঁ এইখান দিয়ে অটো উঠবেন। আসছি দাদা। আচ্ছা, ওইটাই যাব, এইটা হ্যাঁ জানি। এই হলো, আমাকে পৌঁছে দিলেন, খুব ধন্যবাদ। আপনারা কিভাবে আসবে দেখিয়ে দিলাম আপনাদের। এই হরিপাল স্টেশনে নেবে 3 নম্বর দিয়ে নেবে, একেবারে শেষে এসে এইখান দিয়ে আপনারা যাবেন। এইখান দিয়ে যাবেন, টোটো ধরবেন, বলবেন চকচণ্ডীপুর রামকৃষ্ণ সারদা আশ্রম। এই হলো হরিপাল স্টেশন। কিভাবে যেতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তারকেশ্বর লোকাল এলে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনারা যাবেন। আর এবারে আপনারা অটো করে এসে এই চকচণ্ডীনগরে নেবে। এখানে বোর্ড রয়েছে, এলো হরিপাল। হরিপাল চকচণ্ডীনগর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম, চকচণ্ডীনগর, হরিপাল, হুগলি। এটা হচ্ছে হুগলি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের সদস্যর আশ্রম। শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম বললেই দেখিয়ে দেবে
চকচণ্ডী নগরে দেখুন মন্দিরখানা কত সুন্দরভাবে তুলে ধরেছে। চলুন আপনাদের আমি এই ভেতরে নিয়ে গিয়ে দর্শন করাই আজ আপনাদের এই মন্দির, সারদা মন্দির। এখানে ঢুকেই পেয়ে যাবেন ভগবান রামকৃষ্ণ দেবের চরণে আছে। তারপরে এখানে সারদা দেবীর বাণী রয়ে আছে, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, আর দোষ দেখবে নিজের জগতের আপনার করে নিতে শেখো, কেউ পর নয় জগৎ তোমার সারদা দেবী। এখানে পায়রার বাসা আছে। তারপর হচ্ছে আপনাদের এগুলো দেখি, এদের গুরু পূর্ণিমায় তারপর প্রোগ্রাম হয়েছে হরিপালে, সেইটা লেখা আছে। অফিসে আছে। আপনারা যদি ডোনেট করতে চান ইউকো ব্যাংকের মাধ্যমে ডোনেট করতে পারেন। বেলুর মঠের তৈরি গঙ্গা ধূপ ফুপ পাওয়া যায়। তারপরে রামকৃষ্ণ বেলুর মঠ আছি পরিষদ নির্দেশে 10 দফা নিয়মাবলী রয়েছে এখানে। আপনাদের সব এক এক করে দেখাচ্ছি। দেখুন এখানে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত শ্রী ভগবান রামকৃষ্ণদেবের ভাববাণী এবং রামকৃষ্ণদেব মিশনের একমাত্র বাংলার মুখপাত্র উদ্বোধন হচ্ছে পড়ুন পড়ান। তারপর আপনার হরিপাল চকচণ্ডী নগরের রামকৃষ্ণ সারদা আশ্রমের প্রতি শনিবার বৈকেল আশ্রমের পাঠক্রম করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর হরিপাল চকচণ্ডীনগর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম পিছনে অশক্ত টিনের শেড দিয়ে ঘরগুলো ভেঙে নতুন করে তৈরি হয়েছে। ছাত্র ক্লাসের এবং দাতব্য চিকিৎসালয় আছে। আর হরিপালের হচ্ছে বিকেলবেলা প্রদীপ উজ্জ্বলন, বৈদিক মন্ত্রপাঠ, 5টা 1 মিনিটে ভজন, 5টা 40-এ এটা হচ্ছে জন্মাষ্টমীর যে উৎসব হবে সেগুলো লেখা রয়েছে, আপনার এখানে দেখে নিতে পারেন। আর এই আপনাদের সব দেখাচ্ছি, এটা হলো মন্দির। এখানে ঢুকেই আপনি একটা তুলসী মঞ্চ পেয়ে যাবেন। আর কত সাজানো গোছানো, কত সুন্দর এই গ্রাম বাংলায় এইসব এই মন্দিরে আপনারা আসবেন, সময় কাটাবেন, কত সুন্দর। একদিনের একটা ট্যুর করে নেবেন, কত ভালো লাগবে আপনাদের। এই রকম মিশন এইখানে আছে, যত মত তত পথ, ঈশ্বরী লাভ, মানুষের জীবনের উদ্দেশ্য শ্রী রামকৃষ্ণ দেব। আপনাদের ঘুরে ঘুরে পুরো এটা দেখাচ্ছি। দেখুন দেবগারু গাছে ভর্তি, তারপরে বকুল গাছে ভর্তি, তারপরে অশ্বত্থ গাছ, কত গাছলা দিয়ে এগুলো সাজিয়ে তুলেছে এই আশ্রম। মানে আমার মুখে ভাষা নেই। এই ঢোকার মুখেই আপনার আছে এখানে একটা বেলগাছের আছে একটা ছোট্ট শিবলিঙ্গ এবং ত্রিশূল। এখানে মানুষ এসে তার মনস্কামনা বা পুজো করে, ভক্তি ভরে এইখানে। তারপরে এই বট গাছের তলায় কত সুন্দর বসার জায়গা আছে। এই আশ্রম মানে দেখার মতন, আপনারা দেখুন এই আশ্রম দেখার মতন। কি সুন্দরভাবে ওপরে চূড়া তৈরি করেছে, পুরো সেই যা আশ্রমে মানে তৈরি করে যেরকম আপনার হচ্ছে বেলুর মঠের পদ্ধতিতেই প্রত্যেকটা মিশনের আশ্রম যেরকম তৈরি হয়, সেখানে এই আপনার হরিপালের চকচণ্ডী নগর হচ্ছে আর আশ্রমের চূড়াটাকে তুলে ধরেছে এবং কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। মধ্যিখানে আশ্রম, মধ্যিখানে মন্দির, তারপরে আপনার এইখানে
বসার জায়গা আছে গাছের তলায় গরমকালে। তারপর এখানে বসার জায়গা আছে কত সুন্দর। আম গাছ আছে দেখুন, আম গাছ। তারপরে এখানে কিছু জীবজন্তু যদি খাওয়া দাওয়া জলের ব্যবস্থা রেখেছে গরমকালে, এই কুকুরগুলো যদি খায়। কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে। এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এখানে পুরুষের বাথরুম রয়েছে এবং মহিলাদেরও বাথরুম রয়েছে। এখানে আপনারা এসে একটা দিন পুরো কাটাতে পারেন। আরও কাজ চলছে, সংস্কার হচ্ছে, এখানে আপনার সংস্কারের কাজ চলছে। এখানে কত সুন্দর এই একটা সরোবর আছে, পুকুর আছে দেখুন, কত সুন্দর পদ্ম এই দুদিন পরে পদ্ম ফুল হবে দেখুন। এখানে কত সুন্দর সরোবরটা আপনারা লয়ে করুন। এই আশ্রমটা 2020 সালে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমি যতটুকু খবর পেয়েছি। আর এর পাশেই দেখুন কত সুন্দর চাষের জন্য সব রয়েছে। আবার এই চাষ আবার তুলবে সেই ডিসেম্বর জানুয়ারিতে। এখানে ধান চাষের জন্য বসিয়েছে দেখুন কি সুন্দর এই পরিবেশে। লেবু গাছ, পাতি লেবু, তারপরে ছোট ছোট কত কি গাছগাছালি দিয়ে সাজিয়ে তুলেছে, সে বলার মতন নয়। আপনারা এই আশ্রমে আসবেন, অনেকে জানে না। আপনারা যেরকম একখানা নতুন আশ্রম করেছে চুচুড়ার এতে কামদেবপুরে, সেই রকম এখানেও একটা সুন্দর আশ্রম গড়ে তুলেছে। এই আশ্রম আসবেন, আপনারা দর্শন করবেন এবং আপনাদের এই আশ্রমে এনে দর্শন করাবো। আজকের আমি এনেছি, সেই জন্য আমি চাই চকচণ্ডীনগরে আপনারা হুগলি ডিস্ট্রিক্টের অন্তরে হরিপালগামী ট্রেন বলতে তারকেশ্বর, তারপরে গোঘাট, আর হচ্ছে তারকেশ্বর, গোঘাট আর আরামবাগ লোকাল ধরে হরিপালে নেবে। আপনারা শেষের দিকে দুপায়ে হেঁটে আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন। নীরবতা পালন করতে বলছে। এটা হচ্ছে 9 জানুয়ারি 2020 শ্রীরামকৃষ্ণ দেবের উদ্বোধন হয়েছে। শ্রীমৎ স্বামী সুইতানন্দজি মহারাজ এটা উদ্বোধন করেছেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, এটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে 2020 9 জানুয়ারি। বলুন আপনাদের দর্শন করাই ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদামণি এবং বিবেকানন্দ। দর্শন করুন। আপনারা এই আশ্রমে আসবেন, কত সুন্দর পরিবেশের ভেতরে এই আশ্রম মানে তুলে ধরেছেন। আর এখানে ঠাকুরের শয়নকক্ষও আছে, এখানে দেখে নিন। এই হলো ঠাকুরের শয়নকক্ষ। এখানে খুব সুন্দর ব্যবস্থা একটা করে রেখেছে ঠাকুরের শয়নকক্ষ, যেটা আপনারা বেলুড় মঠ এইগুলো জায়গায় দেখতে পান। তো অনেক কামারপুকুর, জয়রামবাটি, তারপরে প্রত্যেকটা জগন্নাথ বলরামের ছবি আছে। তারপরে আশ্রমের যত মহারাজরা ছিল, ঠাকুরের বাদশাহরা, তারা এই বিবেকানন্দ দেব, তারপরে ব্রহ্মানন্দ স্বামী, প্রত্যেকে এখানে ছবি ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে। জেসাসের ছবি, তারপরে রাম
রাম লক্ষ্মণ সীতা হনুমান করছে, আশীর্বাদ নিচ্ছে রামের, স্বামী বিবেকানন্দজি, তারপর হচ্ছে রামকৃষ্ণদেব, সারদা মণি, তারপরে রাধাকৃষ্ণ, চৈতন্যদেবকেও এনারা তুলে ধরেছে। দেখুন চৈতন্যদেব, তারপরে বুদ্ধ, তারপর এই পার্শ্বদ যত এ মহারাজ ছিলেন তাদের যত স্বামী সব তুলে ধরেছে। তারপরে শিবজির তলায় ভবতারণী, বাবা তারকনাথেরও এখানে আছে দেখুন তারকেশ্বরে। তারপরে এখানে একটা ছোট্ট রামকৃষ্ণদেবের বেশ মানে করে বই আছে, এটা পাঠ হয়, সেও করে রেখেছে। পাঠের বাণী শোনাবার জন্য মাইকের ব্যবস্থা করেছে, স্পিকারের ব্যবস্থা, কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আচ্ছা, এই আশ্রমটা সম্বন্ধে আপনি আশ্রমের কি? আমি আশ্রমের দীর্ঘদিন ধরে আশ্রমের সঙ্গে যুক্ত, প্রায় 30-32 বছর ধরে। বর্তমানে আশ্রমের সম্পাদক প্রদীপ ঘোষাল। আপনি? আমি প্রদীপ ঘোষাল। নমস্কার। আপনার নমস্কার। আপনি এই আশ্রম সম্বন্ধে দু চার কথা বলুন, আমি তো সব জানি না। আর এই আশ্রম সম্বন্ধে আপনি বলুন। এটা দেখলাম 9ই জানুয়ারি 2020 মন্দিরটা উদ্বোধন হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ঠাকুরের বেলুড় মঠ থেকে বড় বড় মহারাজরা এসেছিলেন, তারা করেছেন। কিন্তু এই আশ্রমটা কিন্তু 30-32 বছর ধরে আশ্রমটা চলে। তখন ছোট আশ্রম ছিল, কুড়ে ঘর ছিল, সেখানে আমরা ঠাকুরমা স্বামীজির নিত্য পড়াশুনো, পাঠ, গান, ধ্যান, জপ করা, ঠাকুরকে ছোট করে প্রার্থনা, সন্ধ্যাবেলার প্রতিদিন প্রার্থনা করা, খণ্ডনবন্দন, প্রার্থনা, আরতি, এইভাবে করতে 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 মানুষের মধ্যে একটা ভাবের সঞ্চার হয়, ঠাকুরের ভাবের একটা বহিঃপ্রকাশ আসে মানুষের মধ্যে। তো সেই সব মানুষ আস্তে জড়ো হতে আরম্ভ করে। তখন আমরা এটাকে একটা আশ্রমের রূপ, অটোমেটিক একটা আশ্রমের রূপ হিসেবে এটা চলে আসে আর কি। তারপর এখন তো 2020 সালের 9ই জানুয়ারি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ, বেলুড় মঠের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মহারাজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তিনি আমাদের 2020 সালে মন্দির উদ্বোধন করে গেছেন। এবং সেই মন্দির উদ্বোধনের সময় আমাদের মন্দিরে পূজা করেছিলেন বেলুড় মঠের অ্যাসিস্ট্যান্ট জিএস, মানে সহ সাধারণ সম্পাদক স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ, যাকে গৌরদাস মহারাজজি বলে সারা বেলুড় মঠে পরিচিত। ওনার ভালো নাম তত্ত্ববিদানন্দজি মহারাজ, উনি পূজা করেছিলেন। তারপর আমাদের ওই 2020 সালের 9ই জানুয়ারি ওই 5 দিন ধরে অনুষ্ঠান চলেছিল মন্দির উদ্বোধনের সময়। সেই সময় আমাদের সাধু ভাণ্ডারা হয়েছিল, প্রায় 40-50 জন মঠ মিশনের সন্ন্যাসীরা সেই সাধু ভাণ্ডারায় অংশগ্রহণ করেছিলেন। তারপর আমাদের রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সন্ন্যাসিনী মাতাজিরাও এখানে এসেছেন। এবং এখনও মাঝে মাঝে আমাদের বলদবাদ যে আশ্রম আছে পাড়া মাতাজিদের, সেখান থেকে মাতাজিরা যে পাঠ, মানুষকে উপযুক্ত শিক্ষা এইসব দেওয়ার ব্যবস্থা করেন। প্রতিদিন সোম থেকে শুক্র 68 জন দুস্থ গ্রামবাসী বাচ্চা ছেলে মেয়েদের 1 to 5 অবধি তাদের পড়াশুনো শেখানো হয়। আমাদের ফ্রি কোচিং দেওয়া হয় বিকেলবেলা। তারপর ডাক্তারবাবুরা বসেন, যেমন ডাক্তারবাবু যেমন সোম শুক্রবার হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসেন বিকেলবেলা। এলাকার দুস্থ মানুষদের হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়, দাতব্য চিকিৎসা দেওয়া হয়। তারপরে 2 দিন মাসে দন্ত চিকিৎসা দেওয়া হয়, দন্ত পরীক্ষার দন্ত সোশ্যাল সার্ভিস আপনাদের রয়েছে এই আশ্রমে। স্বামীজি যে বলেছেন যে শিবজ্ঞানের জীব সেবা, যে শুধু পুজো পাঠের মধ্যেই রামকৃষ্ণ মিশন বা ঠাকুরকে সীমাবদ্ধ থাকবে না, পূজার সঙ্গে মানুষের পূজা, মানে যান জীবন। ঠাকুর বলতেন যে এত দেবদেবীর মধ্যে পূজা আর জীবন্ত মানুষের মধ্যে ভগবান নেই, তাই মানুষের পুজো করা হয়। মানুষকে শিবজ্ঞানের জীব সেবা, মানুষের মধ্যে ভগবান আছেন জেনে দুস্থ মানুষদের সেবা করা, পুজো করা। বছরে 10-12টা অনুষ্ঠান হয়, যেমন ঠাকুরমা স্বামীজির জন্মতিথি পালন হয়। তারপর ধরুন আমাদের জন্মাষ্টমী সামনে পালিত হবে, সামনেই আছে। তারপর গুরু পূর্ণিমা গেল, বেলুড় মঠ থেকে স্বামী অনিমেষানন্দ। কালকে কি আপনাদের রাখি পূর্ণিমার একটা ছোট্ট কোনো অনুষ্ঠান হয়েছে না? রাখি পূর্ণিমাও ছিল কালকে, প্লাস আমাদের এখানে নিরঞ্জনানন্দজি মহারাজ ঠাকুরের পার্ষদ ছিলেন। নিরঞ্জনানন্দজি মহারাজের এই ছবি আছে, সেই ছবি নামিয়ে আমার পুজো পাঠ হয়। প্রতি পার্ষদদের, ঠাকুরের যারা পার্ষদ ছিলেন, যারা পার্ষদ আছে তাদের পুজো পাঠ হয়। জন্মতিথি যেদিনকে পড়ে, তখন ওখান থেকে ছবি আমরা নামিয়ে ঠাকুরের কাছে বসিয়ে আমরা সেদিনকে পূজা পাঠ করি, তার জীবনী পাঠ করি। এইভাবে আমাদের প্রতি পার্ষদের জীবনী পাঠ। আচ্ছা, আপনাদের জন্মাষ্টমীরও তো অনুষ্ঠান আছে দেখলাম। আগামী 26শে আগস্ট সোমবার দিন বৈকাল 5টা থেকে জন্মাষ্টমীর অনুষ্ঠান হবে।
অনেক মানুষ, প্রায় 400-500 মানুষ প্রসাদ পাবে। ভালো ভোজন ওটা কটা পর্যন্ত হবে? 9টা অবধি হবে, বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি সকালে প্রসাদ পাবে, লুচি ভোগ প্রসাদ পাবে, অন্নভোগ নয়, লুচি পুজো হবে, সব কিছু হবে। আর আমাদের সারা বছরে 10-12টি অনুষ্ঠান হয়। সেটা হচ্ছে যেমন ধরুন এই দুর্গাপুজোতে পটে পুজো হয়, এই যে মা দুর্গার ছবি আছে, সেই ছবিতে এই ছবিটাতে নবমীর দিন মাকে আমরা পুজো করি, আমরা পূজা করি, একদিনই পুজো করি, একদিনই করি, কারণ এখনো সেই সামর্থ্য হয়নি। সে তো একটা ঠিকই, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে। তারপর প্রতি ঠাকুরমা স্বামীজির জন্মতিথি পালন হয়, উৎসব অনুষ্ঠান ঘটা করে হয়। তারপর 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, জাতীয় যুব দিবস, ছাত্রছাত্রীদের যে প্রশাসন, তারপর অনুষ্ঠান হয়। তারপর ধরুন এই সমস্ত আরও যত অনুষ্ঠান আছে সব কিছু পালন হয়। তার সঙ্গে জনসেবা, মানব সেবা এইসব নিয়মিত হয়। বিকেলবেলা রোজ সন্ধ্যাবেলায় রোজ সন্ধ্যা আরতি হয়, প্রায় 15-20 জন। আশ্রমটা কখন খোলে কখন বন্ধ হয়? খোলে ধরুন 6টা 6:30 খোলা হয়, এবার 12টা অবধি খোলা থাকে। আবার 12টা থেকে 4টে অবধি এটা বন্ধ থাকে, 4টের সময় আবার খোলা হয়, 8টা অবধি দর্শনের সুযোগ। কেউ যদি মনে করুন ফ্যামিলি নিয়ে এসে এখানে থাকতে চাই, এরকম থাকার ব্যবস্থা আছে? এখনো পুরোপুরি রাত্রিবাস করাবার মতো ব্যবস্থা হয়নি, তার জন্য আমরা একটা আবেদন করেছি, বিনামূল্য আবেদন, একটু বাইরে একটু দেখাবেন ওটা, যে আমরা তবে 2-1 জন এলে রাত্রিবাস করতে পারবে, তাদের আমরা দুপুরে প্রসাদের ব্যবস্থা করবো। তবে আমার একটি ফোন নাম্বার দিয়ে রাখতে হবে, যে ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেবেন, আমি তাহলে দিয়ে দেবেন, কারণ আমরা চাকরি করি এবং আমরা তো কেউ সন্ন্যাসী নয়, গৃহী ভক্তের দ্বারা এই আশ্রম পরিচালিত হয়, বুঝতে পারলেন? তো সবাই মোটামুটি চাকরি বাকরি করে, কর্মব্যস্ত, ব্যবসা করে, তার মধ্যেই আমরা এই আশ্রমটা পরিচালনা করি, যাতে আমাদের এই আশ্রমটা ভালোভাবে চলে, সাধারণ মানুষের সেবা হয়, ঠাকুরের পুজো হয়, মানুষের মধ্যে জ্ঞান চৈতন্য ফেরে, ঠাকুর স্বামীজি মা পেয়েছিলেন এগুলো মানুষের মধ্যে ধারণা স্পষ্ট হয়। সেগুলোর জন্য আমরা পাঠচক্রের আয়োজন করি, প্রতি শনিবার বৈকাল 4টে থেকে পাঠচক্র হয়। এইভাবে আমাদের আশ্রম নিয়মিত। আপনাদের গুরু পূর্ণিমায় তো দেখলাম ভালো অনুষ্ঠান হয়েছে। আমাদের খুব ভালো অনুষ্ঠান হয়েছে, 400-500 মানুষ এখানে পার্টিসিপেট করেছিলেন। অনেক লোক বেলুড় মঠে গেছেন, 8 তা সত্ত্বেও আমাদের এখানে প্রায় 500 লোক প্রসাদ পেয়েছেন। বেলুড় মঠ থেকে স্বামী অনিমেষানন্দজি মহারাজ এবার এসেছিলেন। তারপর ঠাকুরের উৎসবে বেলুড় মঠের এজিএস অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, এবারে ঠাকুরের বলভদ্রানন্দজি মহারাজ এবারে আমাদের ঠাকুরের অনুষ্ঠানে এসেছিলেন। হ্যাঁ, মায়ের যে জন্মষ্ঠান, মায়ের অনুষ্ঠানেও তো মহারাজরা এসেছিলেন, মাতাজিরা এসেছিলেন, অনেক মহারাজরা, মানে এখন রামকৃষ্ণ মঠ মিশনের বহু সন্ন্যাসী মহারাজরা আমাদের আশ্রমে আসেন, তাদেরকে আমন্ত্রণ করলে তারা। পরিবেশটা তো খুব সুন্দর দেখলাম, এত সুন্দর পরিবেশ। তারপরে একটা সামনে পুকুর আছে, কত সুন্দর বড় পুকুর আছে, পাশে বিস্তীর্ণ জমি এবং নির্মল পরিবেশ, কোলাহল মুক্ত। পাশাপাশি খুব বাড়ি নেই, খুব গ্যাঞ্জাম নেই, মানুষ এসে ধ্যান জপ যারা। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? আসতে গেলে যদি হাওড়া থেকে আমি ধরি, তাহলে হাওড়া থেকে গোঘাট, আরামবাগ এবং তারকেশ্বর যে কোনো ট্রেন ধরে আপনি হরিপাল স্টেশনে নামতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, হরিপাল স্টেশনে যখন নামবেন পেছনের দিকে ট্রেনে উঠবে, পেছনের দিকে আসতে আমি বলেছি। হ্যাঁ, পেছনের দিকে, আর সামনের দিকে গেলে আটপুর চলে যাবে। আটপুরের দিকে যা যায়, পেছন দিকে, আর সামনের দিকে গেলে পেছনে হেঁটে আসতে হবে, তার সময় লাগবে। তো ট্রেনের পেছনে লেজে উঠলে সুবিধা হবে কি, তাহলে সামনেই টোটো অটো পাবে। এই হরিপাল আশ্রম, রামকৃষ্ণ সারদামায়ের আশ্রম, বামনা শ্মশানের পাশে। এটি বললে মানুষ সঙ্গে সঙ্গে 7-8 মিনিটের মধ্যে। আর একটা কথা, এমন কিছু বেশি দূর নয়, আমি কিন্তু দেখলাম 1 কিলোমিটার 100 মিটার, মানে 1100 মিটার মতো এটার দূরত্ব। তো এখানে আসতে পারেন মানুষ। তবে আশ্রমে এসে যদি মনে করেন যে দুপুরে প্রসাদ দেবো বা এরকম কিছু, তাহলে আমাদের 5-7 দিন আগে জানালে একটা ফোন নাম্বার দিয়ে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় সেটাকে অ্যারেঞ্জ করতে। কারণ প্রত্যেকেই কর্মব্যস্ত, চাকরি করি আমরা, কেউ মার্কেটিং এর ব্যাপার আছে, বিভিন্ন রকম ব্যাপার আছে। তবে আমরা ব্যবস্থা করি, মানুষ এলে আমরা তাতে চেষ্টা করি, তার সেবা দেওয়ার চেষ্টাটা করি। যদি খুব অসুবিধা তাদেরকে বলে দিব পরের সপ্তাহে। তাহলে আপনাদের মেন হচ্ছে কল্পতরু উৎসব হয়, স্বামীজি যুব উৎসবটা আমাদের ঘরোয়াভাবে, তারপরে মায়ের স্বামীজির জন্মতিথি বড় করে হয়, গুরু পূর্ণিমা বড় করে হয়। তারপর ধরুন আমাদের জন্মাষ্টমী ভালো করে অনুষ্ঠান করা হয়। তারপরে এই দুর্গাপুজোর সময় নবমীর দিন মায়ের পটে পূজা হয়। তা এইরকম তারপর সমস্ত ঠাকুরের যারা পার্ষদ আছেন তাদের জন্মতিথি ঘরোয়া হবে, পার্ষদদের জন্মতিথি ঘরোয়াভাবে পালন করা হয়। তাদের জীবনী পাঠ হয়, কথামৃত পাঠ হয়, মায়ের কথা, স্বামীজির কথা। এবং প্রতিদিন আমাদের আরতির পরে ঠাকুরমা স্বামীজির বই পাঠ হয়। সেখানে প্রায় 15-20 জন ভক্তরা সন্ধ্যাবেলায় আমরা জড়ো হই। সেখানে আমরা ঠাকুরমা স্বামীজির পাঠ, গান, এসব আলোচনা আমরা নিত্য নিয়মিত করি।
এবং মাঝে মাঝে মহারাজদের সাহচর্য পাই, মঠ মিশন থেকে সাধু মহারাজরা আসেন, আমাদের উদ্দীপ্ত করেন, আমরা এই কাজে আরও ভালোভাবে যাতে হয় সেগুলোর জন্য আমরা চেষ্টা করি। আর স্বামীজি বলছেন, মহারাজরা বলছেন যে নিষ্ঠা আন্তরিকতা যদি আপনাদের ঠিক থাকে, যদি ভাবের ঘরে চুরি না থাকে, তাহলে অর্থের চিন্তা করতে হবে না, ঠাকুর অর্থে ডুবিয়ে দেন। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রথমে কিছুই ছিল না, আস্তে 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 সবই গড়ে উঠেছে। তো আপনারা যদি ভাব দিয়ে ভাব ঠিক রাখেন, ভাবের ঘরে যদি চুরি না থাকে, নিষ্ঠা আন্তরিকতা ভক্তি বিশ্বাস ঠিক থাকে, তাহলে আগামী দিনে এই আশ্রম সুদৃঢ় হবে এবং জনকল্যাণে আরও আরও বেশি করে কাজ করতে পারবে। শিবজ্ঞানের জীব সেবার যে প্রকৃত রূপ, সেই আশ্রমও এই আশ্রমও সেই কাজ করতে পারবে। ছবি নিয়ে নিয়েছি। বই বিক্রয় কেন্দ্র। তাহলে আমি হচ্ছে হরিপাল চকচন্ডী নগর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমে বলছে একটা এই গ্রন্থাগার, তারপর অতিথি নিবাস, হ্যাঁ, তারপর অফিস, বই বিক্রয় কেন্দ্র, হ্যাঁ, এবং এই ছাত্রছাত্রীদের ক্লাসরুম, এগুলো করার চেষ্টা করছি। সেগুলো মানুষের যদি সহযোগিতা, যারা অনেক মানুষই মানুষের জন্য কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে একটু সহযোগিতা করলে আমরা, আমি স্ক্রিনে এইটা দিয়েও দেবো, এবং আপনারা পারলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে, ব্রাঞ্চ আছে, কিউআর কোডও আছে, আমি দিয়ে দেবো। আপনারা একটু সহযোগিতা যদি মনে করে থাকেন দেবেন, হ্যাঁ, ইচ্ছা করে দেবেন, কেন জোর জবরদস্তি নেই। আর এই যে দাতব্য চিকিৎসালয় আছে, এই হলো ডাক্তারখানা, এখানে প্রতি সোম শুক্রবার হোমিওপ্যাথি ডক্টর বসে, এখানে হোমিওপ্যাথি ডাক্তার বসে। এখানে দেখুন ওষুধগুলো দেখুন, হোমিওপ্যাথি ওষুধ, তার বিনিময়ে কত পয়সা টিকিট লাগে? কোনো এই নাই, ওই 10 টাকা করে একটা এ দেওয়া হয়, একটা মানে এন্ট্রি চার্জ পরিষেবা, ওটা ওষুধ ফ্রিতে দেওয়া হয়, ডাক্তার এবং ওষুধ ফ্রিতে দেওয়া হয়। আর শুধু একটা এন্ট্রি মানে টিকিট করতে। আর এখানে রামকৃষ্ণ দেব, না এটা স্বামীজি আর শারদানন্দজি, বেলুড়মঠের প্রথম জিএস সম্পাদক, আর এই হলো ডক্টর বাবুর বসার জায়গা। দন্ত পরীক্ষা হয়, এইখানে দাঁত তোলা হয়, দাঁতের আপনারা পারলে যদি এখানে আসেন, দাঁতের কোনো অসুবিধা হলে এখানে উনি দাঁত তুলে দেন। সেক্রেটারি মশাই বলছেন ডাক্তার শবন মুখার্জি, বিডিএস সার্জন আর কি, বিডিএস সার্জন, মাসে 2 দিন এসে স্বামীজির ছবি। আর আমাদের একটি ছোট প্যান্ট্রি আছে এখানে, এই হলো ডাক্তারখানা, তাদেরকে আপ্যায়নের জন্য একটু ওই ছোট রান্নাঘর আছে, সেখানে টুকটাক ভক্ত এলে তাদেরকে একটু খাওয়া দাওয়া, সেটা কিন্তু 5-6 দিন আগে খবর দিয়ে দেবেন যদি আসেন। 10 জনের রান্না বান্না করে, দাদার ফোন নাম্বার, সেক্রেটারি দাদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, দিলে তাহলে যোগাযোগ করলে তাহলে আমরা সেটা ব্যবস্থা করে দেবো। এবার এইসব কেন আগে থেকে না জানলে তো অসুবিধা, এই এত দূরে। এখানেও দেখুন সব ছবি আছে, ছবি দিয়ে সাজিয়ে তুলেছে মহারাজদের। স্বামীজি রামকৃষ্ণ আত্মস্থানন্দজি, বেলুড়মঠের পঞ্চদশ অধ্যক্ষ, 15 প্রেসিডেন্ট বেলুড়মঠের, আত্মস্থানন্দজি মহারাজের ছবি। আত্মস্থানন্দজি মহারাজ 15 প্রেসিডেন্ট। এতে এনাকে তো আমি 3 বার না 4 বার। হ্যাঁ, ইনি বেলুড়মঠের প্রেসিডেন্ট, এখন শরীর নেই। আমাদের পুরনো সিংহাসন এখানে। এইটা হচ্ছে আপনি বলছেন এগুলো পুরনো ঘর, এই ঘরগুলোই ভেঙে আমরা নতুন কনস্ট্রাকশন করব। এই ঘরগুলোতেই আপনারা আগে পুজো করতাম, এখানে মহারাজরা এসে শোয়াটুই করতেন এখানে, কিন্তু এই ঘরগুলো এখন রুগ্ন হয়ে গেছে, এগুলোকে ভেঙে নতুন করে কনস্ট্রাকশন, অতিথি নিবাস, গেস্ট হাউস। এইটাকে একটা রাখবেন? এইটাকে তো আমরা রাখবো, এই যে কেন এটা তো আপনার ঐতিহ্য। এই সিংহাসনে তো ঠাকুর মশাই পুজো হতেন, এটাকে আমরা রাখবো। এটা উপরে আমরা কেন এটা তো অনেক দিনের তো পুরনো, এটা 30-32 বছর আগে বক্স তৈরি করেছিল আমাদের এখানে। তাহলে এটা আপনার রাখা উচিত। এটা আমরা রাখবো, এইসব কিছু করব। এই এখন এটা দেখুন, এটা পুরনো। হ্যাঁ, এই গোডাউন ঘর, এইগুলোকেই একটু কনস্ট্রাকশন গুলো ড্যাম্প হয়ে গেছে। এইগুলো ছিল এককালে 30 বছর আগে, এটা বহুত পুরনো মন্দির। এইগুলো ভেঙে গেস্ট হাউস হবে, লাইব্রেরি করার ইচ্ছা আছে। এখন সব গোডাউন টাইপের হয়েছে, গোডাউন টাইপের আছে এখন। এগুলো আস্তে আস্তে সব হবে। তারপরে দেখুন এই মন্দির, কত সুন্দর মন্দির গড়ে তুলেছে, মানে আমার মুখের ভাষা নেই। এত সুন্দর মন্দির গড়ে তুলেছে, মানে পুরনো। এই হলো অফিস ঘর। এই তো এখানে মিনতিদি খুলুন না, এখানে মিনতিদির খাতা, এখানে এম দিয়ে খুলে মিনতিদির কত কি বাকি আছে আপনি পেয়ে যাবেন, বুঝলেন।
এই হলো অফিস ঘর, দেখুন কত সাজানো গোছানো। হরিপাল চকচণ্ডী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। এখানে বিদ্যাসাগরের আছে, ওগুলো ছাত্রছাত্রীদের বিদ্যাসাগরের জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এগুলো তো শিশুদের পড়ানো হয়, তাদেরকে এই সময় যে জন্মদিন সেই সবগুলো তাদের সম্বন্ধে জানানো হয়। এখানে আমাদের অফিসিয়াল কার্যকলাপ হয়। এখানে দীক্ষার ব্যাপারটা আপনি একটু বলুন। দীক্ষা আমাদের আশ্রমে এখনো দীক্ষা কোনোবারে হয়নি, হবার পরিকল্পনা এই ঘরটার হলে মানুষজন যে দীক্ষা নেবে তার জন্য তো উপযুক্ত পরিকাঠামো চাই। মহারাজ আসবেন, বসবেন, তার মহারাজদের ঘর আছে, আপনারা একটা বই দেবেন। হ্যাঁ, মহারাজদের ঘর আছে। এবার মানুষজন ধরুন 50-60 জন 100 জন দীক্ষা নেবে, তাদের অ্যাকোমোডেশন চাই। সেই জন্যই ঘর টরগুলো ভেঙে করার চেষ্টা করছি। গেস্ট হাউস, তারপর লাইব্রেরি, এগুলো করলে কি হবে, আগামী দিনে মহারাজরা আসতে চাইছেন। বেলুমোড় থেকে আমরা ভাইস প্রেসিডেন্ট মহারাজের কথা বলেছি, বললো বাবা তোমরা একটুখানি ঘর দরগুলো একটু ঠিকঠাক করো, তো এগুলো হবে। মানুষজন যাতে মন্ত্র পায়, দীক্ষা পায়, এগুলো আমরা চেষ্টা করছি, আমরা করব। কিন্তু তোমরা আগে নিজেদেরকে একটু ঠিক করে নাও। এই জন্যই মানুষের কাছে আবেদন, সাধারণ মানুষের কাছে আমরা বিনম্র আবেদন আমাদের, যে অনেক মানুষ যারা ভালো কাজে সহযোগিতা করতে চান তারা আমাদের আশ্রমে সহযোগিতা। গরিব আশ্রম, গ্রামের আশ্রম, অনেক মানুষের সহযোগিতা আজকে এইটুকু গড়ে উঠেছে। এখনো আমি জানি ঠাকুরের কৃপা হলে, মায়ের কৃপা হলে এই আশ্রম আরো আগামী দিনে আরো ভালো হবে। মানুষের কৃপায়, ঠাকুরের কৃপায় মানুষজন দান ধ্যান করলে আরো জিনিসটা আরো ভালো হবে এবং জনকল্যাণে এটা আরো ভালোভাবে কাজ করতে পারবো আমরা। এসব চেষ্টা করছি। লাইব্রেরি করা, আমাদের আশ্রমে যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের বই বিক্রয় করা হয়, কিন্তু পার্মানেন্টলি স্টল যে ঘর নেই, সেই জন্য আমরা অনুষ্ঠানের সময় আমরা আলমারিতে সমস্ত বই আছে, সেই 40-50 বই আছে, সেই বই আমরা স্টল করে অনুষ্ঠানের সময় আমাদের আশ্রমে নিজস্ব স্টল বানিয়ে আমরা। তাহলে আপনারা দীক্ষার একটা ব্যবস্থা করছেন, ঘরগুলো যখন সব তৈরি হয়ে যাবে একদম দীক্ষার ব্যবস্থা হবে। মহারাজরা কথা দিয়েছেন, সময় লাগবে, ঘরদরগুলো কমপ্লিট হলে। সেক্রেটারি মশাই বললেন যে এখানে সবকিছুই হবে, অ্যাকোমোডেশন গুলো আগে আস্তে আস্তে তৈরি হলে তারপরে সবই এখানকার ব্যবস্থা হবে। একদম ঠিকই কথা বলেছেন। তো বেল গাছটা বহু পুরানো বেল গাছ, এটা আমাদের আশ্রম আরম্ভ হওয়ার আগে থেকে বেল গাছ ছিল। এই বেল গাছে একজন মহারাজ, বেলুমাঠের মহারাজ, এটা শিবক্ষেত্র, এখানে প্রচুর বেল গাছ ছিল, তো এটাকে শিবক্ষেত্র বলা হয়। শিবক্ষেত্র, হ্যাঁ, এখানে অনেকেই মানে পুজো, এখানে ওই শিবলিঙ্গ কোনো ভক্ত নিয়ে বসেছে, ওটা একটু ফুল জল দেয়, শিবজিকে দেয়। আমাদের মন্দিরে এটা হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের চরণে, ওটা একজন ভক্তের স্মৃতি, ওরা স্মৃতি। মহারাজ উদ্বোধন করেছিলেন, দেখেন স্বামী তত্ত্ববিধানন্দজি মহারাজ এই সাধুনিবাস গেস্ট হাউস উদ্বোধন করেছেন, মহারাজদের থাকার ঘর উদ্বোধন করেছেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনাদের মানে মহারাজরা এলে এখন আপাতত মহারাজদের জন্য 2টি ঘর করা হয়েছিল, কিন্তু একটি ঘর এখন মহারাজদের দেওয়া হয়, পাশের ঘরটি। আর এটা এখন গেস্টরা এলে এখন 2-1 4 শুতে পারবে, তো বা 3 জন শুতে পারবে। এখন 2-3 জন গেস্ট এলে রাত্রিবাস করলে তখন আমরা মানে একটা ছোট ফ্যামিলি এসে যদি, কিন্তু তাও আগে থেকে জানাতে হবে, একটু জানাতে হবে। এবং এখানে অ্যাটাচ বাথরুম আছে, দেখুন বাথরুম দেখুন কত সুন্দর, বাথরুম সবই আছে। 2-1 যদি আসতে চায় আছে এবং গিজার সবই আছে, এভরিথিং সবই আছে, ঠান্ডা জল গরম জল সব ব্যবস্থা আছে। যদি 2-1 যদি আসতে চায় তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা জানিয়ে দিলে ব্যবস্থা করে দেবে। এখানে টিভিরও ব্যবস্থা রয়েছে, দেখে নিন। আর এইটা হচ্ছে মহারাজরা এলে এখানে থাকবেন। দেখুন 2টো বেড রয়েছে, ছোট্ট, কত সুন্দর ঘরগুলো, বেশ ঠান্ডা। আর পাশে পুকুরও আছে, গরমকালে এলে ঠান্ডাটাও পাবে। দেখে নিন, এখানে বসার মানে এখানে টেবিলে আছে, তারপরে মহারাজদের জন্য আলমারিও আছে, এটা অ্যাটাচ বাথ রয়েছে। দেখুন মহারাজদের জন্য গিজার সবই রয়েছে। এটা আমরা অতিথিদের জন্য করার চেষ্টা করছি, কিন্তু তত আর্থিক সংস্থানটা আমাদের নেই এখন, না, তো এগুলো হলেই আমরা এগুলো করবো। মানে এনারা আস্তে আস্তে অনেক কিছুই করবে, এনাদের ভবিষ্যতে মানে অনেক কিছু প্রোগ্রাম রয়েছে, একটা টাকা পয়সারও ব্যবস্থার আছে,
সেই জন্য আপনারা যদি পারেন এখানে এসে কিছু যদি ডোনেশন করে থাকেন ভালো হয়। আমি আমার দর্শকদের অনুরোধ করব, আর এখানে উৎসব অনুষ্ঠান হলে ঠাকুরের ভোগ রান্না এখানে উৎসব অনুষ্ঠানে ঠাকুরের ভোগের ব্যবস্থা এসব দেখুন। হ্যাঁ, ওই ঠাকুরকে মূল ভোগটা যে মন্দিরের ভেতর যায় সেইটা আবার ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, ঠাকুরকে যে পুজো করা হয়। তার মায়েরা, আমাদের আশ্রমে যেসব মায়েরা ভক্ত মায়েরা আছেন তারাই সব মায়ের ভোগ। আমি বলবো যে এখানকার জন্মাষ্টমী যারা রামকৃষ্ণ সারদা আশ্রমে যদি চকগোপালে আসতে চান, এসে আপনারা তার জন্মাষ্টমীটা দেখতে পারেন এখানে এসে। 26শে আগস্ট 10ই ভাদ্র। আর এখানে দুর্গা পুজোয় আপনারা নবমীতে আসতে পারেন, ওই পট পুজো হয়, পট পুজো তাও এসে মানে ইনি আমাকে সব ঘুরে ঘুরে সব দেখিয়ে দিলেন। ঠাকুরমার স্বামী যে অনুষ্ঠানে আমরা এতে দিই সেটা সবচেয়ে ভালো অনুষ্ঠান হবে, সেই সময় এলে খুব ভালো। আর এখানে আপনারা একটু জল ফল মিষ্টি একটু ঠাকুর দাদাকে দিত এখানে, এই দাদা অল্প ছিল। হ্যাঁ ঠিক আছে, এটা দেখ না একটু ফল মিষ্টি একটু। এই হলো রামকৃষ্ণ দেবের, স্বামী বিবেকানন্দজি এবং সারদা মায়ের রাখি পূর্ণিমায় রাখি দিয়ে উৎসব করা হয়েছে। আমি এসছি রাখির পরের দিন। এই রামকৃষ্ণ সারদা আশ্রম, এটা হরিপালে চণ্ডীনগরে অবস্থিত। এখানে মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, মানে না আসলে বিশ্বাস। এখানে ভবতারণী, শিবজি, প্রত্যেকটা পার্শ্বদের ছবি দিয়ে ফুটিয়ে তুলেছে। তারপরে তারকেশ্বরেরও এখানে শিবলিঙ্গ আছে, কত সুন্দরভাবে তুলে ধরেছে দেখুন। মানে এখানে চৈতন্যদেব রয়েছেন, শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, তারপর আপনার সারদা মা, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, রাম লক্ষ্মণ সীতা হনুমান তাদের নমস্কার করছে। তারপর জেসাস, তারপরে প্রত্যেকটা পার্শ্বদের সবাই জগন্নাথ বলরাম, প্রত্যেককে কি সুন্দরভাবে মন্দিরটায় দুর্গা, মা দুর্গা কি সুন্দরভাবে তুলে ধরেছে এই মন্দিরে। মানে আমার মুখে ভাষা নেই, কত সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছে। তাই আমি চাইবো এখানে আপনারা আসবেন, এখানে আসতে কোনো অসুবিধা নেই। মানে হাওড়া থেকে আপনি তারকেশ্বর লোকাল, তারপর হচ্ছে গোঘাট লোকাল, আরামবাগ লোকালে উঠে হরিপালে নেবে। আপনারা লাস্টের দিকে আসবেন, শেষের দিকে এসে অটো করে আপনারা বলবেন চকচণ্ডী নগর রামকৃষ্ণ সারদা আশ্রম, একদম নামিয়ে দেবে। আর হেঁটেও আসতে পারেন, হেঁটে আসতে 10 মিনিট থেকে 8 মিনিট লাগবে, 1 কিলোমিটারের রাস্তা। তাই আমি চাইবো আপনারা এখানে আসুন। রামকৃষ্ণ দেব, সারদামণি, খুব সুন্দর পরিবেশের মধ্যে এই আশ্রম, এসে দর্শন করুন। মানে আমার মুখে তো ভাষা নেই বলার মতন। তার পাশে আপনারা পেয়ে যাবেন এই একটা পুকুর, এই পুকুরে এসে আপনারা পা ধুয়ে করতে পারেন। কত সুন্দর পরিবেশের মধ্যে গড়ে তুলেছে এই আশ্রম, মানে বলার মতন না। এই দেখুন পুকুরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ঘাট আছে, ঘাট এসে পা ধুয়ে আপনারা এই মন্দিরে প্রবেশ করুন। এই মন্দিরে পা ধুয়ে করে কি সুন্দর এই পুকুরের এই মন্দির করে তুলেছে। আমার মুখে সত্যি ভাষা নেই। কত গাছ গাছালি দিয়ে, কত ফুলের গাছ, তুলসী গাছ, গাছের পর গাছ দিয়ে কি সুন্দরভাবে তুলে ধরেছে এই মন্দির। এই সারদা রামকৃষ্ণ সারদা মন্দির এত সুন্দরভাবে এনারা গড়ে তুলেছে, সত্যি বলার মতন নয়। পাশে ধান ক্ষেত্র, তারপর একটা বেল গাছ আছে, তার মধ্যে তীর লাগানো
আপনাদের অনুরোধ করব, আপনারা এখানে আসুন এবং দর্শন করুন এই মন্দির। বন্ধু, আমি তো পুরো মন্দিরটা মোটামুটি যতটুকু পারলাম এবং সেক্রেটারি মশাই ইন্টারভিউ নিয়ে দেখালাম। তা আমি চাই যে এইটা দেখার পর আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখুন এবং আমায় কমেন্ট বক্সে জানান এইরকম আমি আমার মন্দির আপনাদের দেখাতে থাকবো। তাই আমি একটা ছোট্ট করে লাইক করে দিন, আর শেয়ার করবেন। বয়স্ক তারপরে জয় রামকৃষ্ণদেব, জয় সারদামণি, জয় বিবেকানন্দ। হ্যাঁ, 10 টাকাই আমাকে ওসব বলে দিয়েছি। আমাকে সেক্রেটারি মহাশয় স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। দেখুন, উনি ট্রেনটা উনি আমাকে করছেন, সহযোগিতা করছেন। ওনাকে এর জন্য খুব ধন্যবাদ। উনি আমাকে নিয়ে যাচ্ছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন, মিনিট 15 লাগবে। আর অটো করে আসবেন আপনারা। আর এখানকার দৃশ্য দেখতে আসবেন, কত সুন্দর দৃশ্য দেখুন, গ্রাম্য পরিবেশ। এইসব পরিবেশ আমরা সাধারণত পেয়ে থাকি না এই শহরের কোলাহলের মধ্যে। হয়তো আমার ভিডিওটা একটু বড় হবে, তারা একটু ইন্টারভিউ বেশি দিয়েছে, পারলে দেখবেন, স্কিপ করবেন না, আমি অনুরোধ করছি। ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তখনই আপনারা সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার করবেন, এইটাই আমার অনুরোধ। জয় রামকৃষ্ণদেব, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ বলে আমি আজ এই ব্লগটা আজকে শেষ করব। এই হরিপাল থানা পাশ দিয়েই আপনারা যাবেন।